ফিরে এলাম চতুর্থ শনিবারের সোনাবেলা নিয়ে। এই সিজনে প্রয়াসম ভিজুয়াল বেসিক্স থেকে আপনারা শুনতে পাবেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয়ের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে সৈয়দ মুস্তাফা সিরাজ ভীষণ জনপ্রিয়। সৈয়দ মুস্তাফা সিরাজের একাধিক লেখা আমরা পাই শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায়। লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য লিখেছেন বহু নাটক। অলিক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়লকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ডিলিট মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় তাকে। 4 সেপ্টেম্বর 2012 সালে আমরা হারাই এই প্রখ্যাত সাহিত্যিককে। ধন্যবাদ জানাই ওনার পুত্র শ্রী অমিতাভ সিরাজকে শনিবারের সোনাবেলার এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শহর যতই বড় হচ্ছে, ঝলমল করছে রাস্তার আলো, ততই দূরে সরে যাচ্ছে ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্যরা। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম 9 দশকের মাঝামাঝি, যেখানে লোডশেডিং হলেই মা, ঠাকুমা, কাকু, কাকিমার কাজ ঘেঁষে বসে শুনতে পারতাম নানান স্বাদের ভয়ের গল্প। বর্তমান প্রজন্মের হাতে অ্যান্ড্রয়েড। এই টেক স্যাভি প্রজন্মকে 9 দশকের স্বাদ দিতে এগিয়ে এসেছেন সল্টলেক ও রাজারহাট নিউ টাউনের কিছু বাসিন্দা। তারা দায়িত্ব নিয়েছেন প্রতি শনিবার নিয়ম করে আপনাদের গল্প শোনাবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয় সংগ্রহ থেকে। হেডফোন কানে লাগিয়ে ও ঘরের আলো অফ করে একবার শুনে দেখতে পারেন এনাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো। ভালো মন্দ যাই লাগুক, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ আপনাদের জন্য থাকলো সৈয়দ মুস্তাফা সিরাজের সবুজ পাঁচিল। পরিবেশনায় সোনাশুনি। নমস্কার। আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প অবলম্বনে শ্রুতিনাটক সবুজ পাঁচিল। পরিবেশনায় সোনাশুনি। চরিত্র চিত্রণে পিসিমা টিউলিপ, নীরু কোহানা, বুড়ো মামা অর্ণব, পরি টিউলিপ, চাটুর্যে মশাই অর্ণব। আবহ সঙ্গীতে সন্দীপ দে। সমগ্র পরিচালনায় টিউলিপ। শুরু করছি শ্রুতিনাটক সবুজ পাঁচিল। গত 2 দিন ধরে হাড় মাস একেবারে এক করে দিলে। কি ঝড় রে বাবা! সারা শহরে আলো নেই, বৃষ্টিতে তো থামছেই না রে। নীরু, একেই বলে হাকিমের চেয়ে পেয়াদার দর বেশি। এইভাবে চললে তো ঘরে জল ঢুকতে আর 6 ইঞ্চির অপেক্ষা। হে রঘুবীর, রক্ষে করো, রক্ষে করো। এই 12 বছরের মামরা মেয়েকে নিয়ে কি বিপাকেই না পড়ি। জয়গুরু, 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 রক্ষে করো। এত ভেবো না তো পিসি, সব ঠিক হয়ে যাবে। হারিকেনটা দাও, আমি পড়তে বসি। পরের মাসে স্কুল খুলেই আবার অ্যানুয়াল পরীক্ষা।
Light is a form of energy. Light travels in a straight line. Light is a form of energy. Light travels in a straight line. Light is a form of energy. নিরু, ও নিরু, পুটু, ওরে ও পুটু। কিরে নিরু, পৃথিবী তো হুলুস্থুল, তুই শুধু পড়েই যা। দেখ কে এলো এই বৃষ্টির রাতে। উমা, বুড়োদা যে, কেমন আছো এই বৃষ্টির রাতে? এসো এসো, যা যা নিরু, মামাকে ভেতরে নিয়ে যা। কিরে নিরু, কেমন আছিস? চিনতে পারছিস? কত বড় হয়ে গেছিস। আমাকে তোর মনে আছে? ভালো আছি মামা। থাক থাক, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে মা। যা, আমার জন্য একটু শুকনো কাপড় নিয়ে আয় তো। আমার ব্যাগ পত্তর সব ভিজে গেছে, আর বেরোনোর সময় ছাতাটা নিতেও ভুলে গেছি। যা মা, তাড়াতাড়ি একটা কিছু নিয়ে আয় তো। পুটু, কেমন আছিস? শরীর ভালো তো? এই চলে যাচ্ছে দাদা। তা তুমি হঠাৎ এইদিকে? তা ভালোই করেছো, কতদিন পর তোমার সাথে দেখা হলো। তা স্বদেশি ভূত মাথায় তো আছে শুনেছি, সেই নিয়েই আছো মনে হয়। কি যে পাও, ওসব করে কি জানি কি হয় বাপু। যাকগে, তুমি বসো দাদা, তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি। দে দে দে, যা দিবি দে। উফ, খিদেও পেয়েছে রে। যাই, ততক্ষণে আমি বরং নিরুটার সাথে একটু গল্প করে আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে সামান্য কিছু মুখে দাও তো দেখিনি, তারপর না হয় মামা ভাগ্নি মিলে যত খুশি মনের গল্প করো। কিরে নিরু, কি পড়ছিস রে? মামা, কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমার জন্যে সেই থেকে অপেক্ষা করছি। আজ কিন্তু সারা রাত গল্প শুনবো। তোমার গল্প আমার খুব ভালো লাগে। মা চলে যাওয়ার পর তুমি এসেছিলে, তারপর এতদিন আসোনি কেন মামা? কোথায় ছিলে? জেলে? পুলিশগুলো তোমায় ধরে নিয়ে গিয়েছিল? ওরে থাম থাম থাম, এই একেবারে ঝড়ের মতো প্রশ্ন করছিস তো। এই, আমি জেলে ছিলাম, তোকে কে বললো রে? পুটু না? হ্যাঁ, পিসিমাই তো বলল তুমি স্বদেশী আন্দোলন না কি সব করো, তাই তোমায় জেলে ধরে নিয়ে যায়। হ্যাঁ রে, গান্ধীজির ডাকে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলাম। ওই সব বুঝি না, তুমি আমাকে গল্প বলো। ওইসব না বুঝলে চলবে মা? ইতিহাস যেমন জানতে হবে, তেমন তো বর্তমানটাকেও জানতে হবে, না হলে দেশ এগোবে কি করে বল? তুমি আমাকে ভূতের গল্প বলবে কি না? ভূতের গল্প? দাঁড়া, তোকে আমি একটা গল্প বলবো, সেটা ভূতের থেকে খুব আলাদা নয়, তবে একটু অন্যরকম। তাহলে শোন বলি, গল্পটা তোদের এই শহরটাকে নিয়েই। বলো কি মামা, আমাদের এই জায়গাটা নিয়ে? আরে বাস, ভেবেই কেমন হচ্ছে যেন। বলছি দাঁড়া, আগে একটু যুক্ত হয়ে বসি, বুঝলি? এইবার শোন, সে অনেক দিন আগেকার কথা, বুঝলি? আমি প্রথম যখন এখানে আসি তখন তোর জন্মই হয়নি। তখন গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলন করছি, বুঝলি? সেই জন্য আমার জেলও হলো। জেল থেকে ফিরে শুনি তোর মা, মানে যে ছিল আমার পিস্তত বোন, তার বিয়ে হয়েছে এখানে। তোর মাকে আমি ভীষণ ভালোবাসতাম, বুঝলি? আর তোর মা প্রণতিও ছিল আমার খুব নেওয়াটা, তাই ওর সাথে দেখা করতে চলে এলাম এখানে। তোদের এই জায়গাটা চিরকালই বেশ সুন্দর সাজানো ছিল। ইংরেজরা অবশ্য নিজেদের প্রয়োজনেই সেটা করেছিল। তোদের বাড়ির দক্ষিণে গেলেই ছিল প্যারেড গ্রাউন্ড, একধারে ব্যারাক সেনানিবাস। সেখানে সকাল বিকেল সৈন্যরা মার্চ করত, বিউগেল বাজাতো, ব্যান্ড বাজাতো।
সেই দিন ছিল শরৎকালের বিকেল। হাঁটতে হাঁটতে চলে গেছি প্যারেড গ্রাউন্ডের দিকে। গ্রাউন্ডের ধার দিয়ে এগিয়ে চলেছি। ব্যারাকের পর জেলখানার বড় পাঁচিল, পাঁচিলের পর একটা পুরনো কবরখানা। সেদিন হঠাৎ দেখতে পেলাম জিনিসটা। আগেও অনেকবার এসেছি এদিকে, তবে আগে কিন্তু দেখিনি। কি দেখলে মামা? একটা সবুজ পাঁচিল। সবুজ পাঁচিল? হ্যাঁ, ঘন সবুজ ঝকমকে একটা সবুজ রঙের পাঁচিল, মাঝখানে একটা দরজা। দরজাটা খোলা ছিল। থমকে দাঁড়ালাম। ওই দিকটা জনমানুষ নেই বললেই চলে, তাও আবার সন্ধ্যা হয়ে আসছে। দিলাম খোলা দরজা দিয়ে একটা উঁকি। দেখি কি একটা সুন্দর, আশ্চর্য সুন্দর ফুলের বাগান। কত রকমের ফুল ঝলমল করছে, কত সুন্দর সুন্দর পাতাবাহারের গাছ, কত বিচিত্র ধরনের ঝাউ গাছ, ক্যাকটাস, লতাকুঞ্জ, আর মাঝখানে মার্বেল পাথরের একটা গোল বেদি, বুঝলি? বেদির মাঝখানে একটা ফোয়ারা, তার পাশে একটা থামের ওপর একটা পরীর মূর্তি। সেই বাগানে কত রং বেরঙের পাখি গান গাইছে, উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর তাদের রং। তারপর হঠাৎ দেখি সেই পরী সোজা হয়ে উঠে দাঁড়ালো। তারপরে আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তুমি কে গো? এসো, ভেতরে এসো। তুমি সত্যি বলছো মামা? আমি তোকে অনেক গল্প বলেছি নিরু, কিন্তু এত সত্যি গল্প আমি কোনোদিন বলিনি রে। পরী বলল, তুমি আমাদের সাথে এসো, তুমি আমাদের অতিথি। কোথায় নিয়ে চলেছে আমাকে, বেশ ভয় হলো জানিস। মানে ছোটবেলায় শুনেছি রাক্ষসীরা এইভাবে ভুলিয়ে নিয়ে যেত, বেশ ভয় হলো। তারপর সে আমাকে নিয়ে গেল একটা মাঠের ধারে। সেখানে একজন সাদা পোশাক পরা সুন্দর চেহারার লোক বেহালা বাজাচ্ছে। তাকে ঘিরে বেশ কয়েকটি ফুটফুটে ছেলে মেয়ে আমাকে দেখেই এগিয়ে এলো। মহা আনন্দে আমাকে নিয়ে খেলতে লাগলো, আর সাথে বাজতে লাগলো বেহালা। আমি কেমন যেন ছোট হয়ে গেলাম জানিস নিরু। আমার ছোটবেলাটা ফিরে পেলাম, বড় ভালো লাগছিল। হঠাৎ শুনি একটা ভীষণ গর্জন। সেই আওয়াজটা শুনে ছেলে মেয়েগুলো কোথায় যেন চলে গেল। দেখলাম পরীটাও আগের জায়গায় স্থির হয়ে গেছে। আমাকে তো তুই চিনিস নিরু, আমি যেমন ভয় পাই তেমন রুখেও দাঁড়াতে পিছু পা হই না। ছুড়ে দিলাম চ্যালেঞ্জ। স্বদেশী করার জন্য অনেক ইংরেজের সাথে লড়াই করতে হয়েছে। আমার ডন বৈঠক দেওয়া শরীর, আমিও আস্তিন গুটিয়ে অপেক্ষা করছি। দেখলাম এক বিভৎস মানুষ সামনে এসে দাঁড়ালো। এসেই আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি টের পেলাম মানে লোকটির গায়ে অসুরের জোর। ওর সাথে এটে ওঠাও আমার কম্য নয়। মাটি থেকে উঠে ওকে ঘুষি মারতে হাত তুলেছি, অমনি আমার হাতটা ধরে মোচড় দিল। যন্ত্রণায় আর্তনাদ করে উঠলাম। তারপর অন্য হাতে আমার ঘাড়টা ধরে ধাক্কা মেরে আমাকে সবুজ পাঁচিলের বাইরে ফেলে দিল, আর দরজাটা বন্ধ করে দিল। তারপর প্রচন্ড রাগে অপমানে বাড়ি ফিরে এলাম। সকালে উঠে তোদের গরু যে গোঁচটাতে বাঁধা থাকতো সেইটা নিয়ে গেলাম ওই মাঠের ধারে। গিয়ে দেখি অবাক কাণ্ড। কি দেখলে মামা? গিয়ে দেখি পাঁচিলটা আর নেই।
তারপর অনেককে জিজ্ঞেস করেছি, অনেকবার গেছি, কিন্তু পাঁচিলটা আর পাইনি রে। তোর মনে আছে তোকে নিয়েও আমি কতবার গেছি ওই দিকটাতে, বারবার যেতাম, কিন্তু ওই পাঁচিলটা আর পাইনি। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার জামা ছিঁড়ে গিয়েছিল, ডান হাতের ব্যথাটাও ছিল অনেক দিন। একটা জলজ্যান্ত পাঁচিল পুরো উবে গেল, কিন্তু পাঁচিলটা তো আমাকে পেতেই হবে নিরু, পেতেই হবে, পাঁচিলটা তো আমাকে পেতেই হবে। যাগে, রাত হয়ে গেছে নিরু, এবার শুয়ে পড়, কাল সকালে আবার অনেক কাজ। পরি দিদি, তুমি এসেছো? চলো আমরা খেলতে যাই। এসো নিরু, এখানে এসো, তোমার সব বন্ধুরা এখানে খেলছে, তোমার জন্য অপেক্ষা করছে, তাদের সঙ্গে খেলো। চল সবাই মিলে ওই দিকে যাই, দারুণ মজা হচ্ছে রে। চল ওই বাগানটাতে যাই। কি রে নিরু, সকাল হয়ে গেছে তো, ওঠ। আর কতক্ষণ শুয়ে থাকবি? আর স্বপ্ন দেখে দেখে বিড়বিড় করে কি যে বলছিস, এবার উঠে পড় সোনা, উঠে পড়। বুড়ো মামা কোথায় পিসি? তোর বুড়ো মামা কি এক জায়গায় থাকার লোক নাকি? সে কোন ভোরে উঠে বেরিয়ে গেছে, কাউকে কিছু বলেও যায়নি। আমার হয়েছে যত জ্বালা, এর মধ্যে আবার গরুর গোঁচটাও খুঁজে পাচ্ছি না। এবার কয়লা ভাঙা হবে কি দিয়ে কে জানে। নে নে, উঠে পড় সোনা, উঠে পড়। আমি একটু আসছি পিসি, আমি জানি বুড়ো মামা আর তোমার গোঁজ কোথায় আছে। আসছি পিসি। আরে বাবা, দাঁড়া দাঁড়া, ওই ওই দেখো, ওই দেখো, কোথায় যাচ্ছিস এত সকালে? উফ, এই মামা ভাগ্নিকে নিয়ে আর পারা গেল না। আরে চাটুজ্জে কাকু, কি হয়েছে গো? জেলের পাঁচিলের কাছে এত ভিড় কেন? ওই পুলিশই বা ওখানে কেন? আরে নিরু যে, আর বলিসনি, গতকাল নাকি কে জেলের পাঁচিলে গর্ত খুঁড়েছে, আর সেই গর্ত দিয়ে বেশ কিছু কয়েদি পালিয়েছে। সেন্ট্রি গুলি ছুঁড়েছিল, একজন মারা পড়েছে, হাতে একটা লোহার গোঁজ। বুড়ো মামা, বুড়ো মামা! আমার বুড়ো মামা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। বন্দী সহকর্মীদের জেল থেকে পালানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, কিন্তু এত বড় হয়েও আমি বিশ্বাস করি সবুজ পাঁচিলের গল্পটা মিথ্যে নয়, কখনো নয়, কখনো নয়, কখনো নয়। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের সবুজ পাঁচিল, পরিবেশনায় শোনাশুনি। আমরা ফিরে আসব আগামী শনিবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।